আজ আমরা পাবনার আমিনপুর থানা নিয়ে কথা বলবো। এটা তো বেশ নতুন একটা থানা, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। ২০১৩ সালে গঠিত। মানে খুব বেশি দিন হয়নি। আমাদের কাছে এর উইকিপিডিয়া পাতাটা আছে। হুম। তো আজকে আমাদের লক্ষ্য থাকবে এই থানাটার একটা সার্বিক চিত্র তুলে ধরা। মানে এর নাম থেকে শুরু করে ইতিহাস, জিওগ্রাফিয়াই অবস্থান, অর্থনীতি সবকিছু নিয়ে একটু জানা। অবশ্যই। শুরুটা এর নাম দিয়ে করা যাক, কি বলেন? আমিনপুর নামটা, এটা নিয়ে কিন্তু কয়েকটা মত আছে। ও আচ্ছা, কোনটা বেশি শোনা যায়? সবচেয়ে বেশি যেটা শোনা যায় সেটা হলো মুঘল আমলে ভূমি জরিপের জন্য আমিনরা আসতেন। আমিন মানে যারা মাপজোক করতেন, সার্ভেয়ার। ঠিক তাই। আমিন মানে তো তত্ত্বাবধায়ক বা জরিপকারী। তো ধারণা করা হয় তারা এখানে বসতি গড়েছিলেন, সেখান থেকেই নামটা আমিনপুর। ইন্টারেস্টিং তো, নামের সাথেই ভূমি প্রশাসনের একটা যোগসূত্র। আচ্ছা, আর অন্য মতগুলো? অন্য মতগুলো একটু লোককথার মতো। কেউ বলেন আমিন নামে খুব সম্ভ্রান্ত কেউ ছিলেন, আবার কেউ বলেন কোনো পীর বা সাধু ছিলেন আমিন নামে, তার নামেই হয়েছে। হুম, তবে ইতিহাসটা তো শুধু নামে আটকে নেই। প্রশাসনিকভাবে এর শুরুটা কবে? আসলে থানা হওয়ার আগে ১৯৯৭ সালে এখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র করা হয় অপরাধ দমনের জন্য। আচ্ছা, সেটাই পরে ২০ অক্টোবর ২০১৩-তে একটা পূর্ণাঙ্গ থানা হিসেবে চালু হয়, পাবনার ১১ নম্বর থানা হিসেবে। মাত্র তো এক দশকের কিছু বেশি সময় হলো। আচ্ছা, এর চারপাশের এলাকাগুলো কি কি, মানে ভৌগোলিক অবস্থানটা? এর দক্ষিণে পড়ছে রাজবাড়ী জেলা, পূর্বে মানিকগঞ্জ, আর পশ্চিমে পাবনারই সুজানগর উপজেলা, আর উত্তরে সাঁথিয়া আর বেড়া উপজেলা। বেশ বড় এলাকাই তো মনে হচ্ছে। প্রশাসনিক ইউনিটগুলো কেমন? হ্যাঁ, মোট ৮টা ইউনিয়ন নিয়ে থানাটা গঠিত। ৫টা বেড়া উপজেলার আর ৩টে সুজানগর উপজেলার। যেমন ধরুন জাতশাখিনী, রূপপুর, পুরান ভারেঙ্গার মতো ইউনিয়নগুলো এর অধীনে। আর আইন শৃঙ্খলার জন্য ফাঁড়িটারি আছে? হ্যাঁ, আছে। ৩টে পুলিশ ফাঁড়ি আছে গোয়ালনগর, সাগরকান্দি আর নগরবাড়িতে। আর ২টো নৌফাঁড়িও আছে, নগরবাড়ি আর কাজিরহাটে। নৌপথটা তো খুব গুরুত্বপূর্ণ এখানে। ঠিক। যোগাযোগের কথায় আসা যাক। পাবনা শহর বা ঢাকা থেকে দূরত্ব কেমন? সড়ক পথে পাবনা শহর থেকে ধরুন ৪৯ কিলোমিটার, আর ঢাকা থেকে প্রায় ২০১ কিলোমিটার। কিন্তু নৌপথের কথা বলছিলেন যে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নৌপথটা হলো আসল ব্যাপার। কাজিরহাট থেকে আরিচা হয়ে ফেরি বা লঞ্চে গেলে ঢাকার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার কমে যায়। বলেন কি, মাত্র ৩.৫ ঘন্টায় ঢাকা? হ্যাঁ, প্রায় ওরকমই। এই জন্য নগরবাড়ি আর কাজিরহাট ঘাট দুটো এই অঞ্চলের জন্য বলতে গেলে লাইফলাইন। বিরাট সুবিধা এটা। তাই তো, ঢাকার সাথে এত সহজ যোগাযোগ। আচ্ছা, রেলপথও আছে নাকি? আছে, ঢালারচর পাবনা রাজশাহী যে রেলপথটা হয়েছে সেটা এর ওপর দিয়ে গেছে। দুটো স্টেশনও আছে এখানে, বাদেরহাট আর ঢালারচর। বাহ, তাহলে তো সড়ক, নৌ, রেল ৩ পথেই যোগাযোগ আছে। স্থানীয়ভাবে মানুষ কি ব্যবহার করে? স্থানীয়ভাবে তো ভ্যানগাড়ি আছে, ইলেকট্রিক অটোরিকশা, সিএনজি এগুলোই চলে বেশি। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রভাব তো অর্থনীতিতে পড়ার কথা। এখানকার মানুষের প্রধান পেশা কি? অবশ্যই প্রভাব আছে। এখানকার অর্থনীতিটা মূলত কৃষি নির্ভর। প্রায় ৬০% মানুষই কৃষি কাজের সাথে যুক্ত। আর বাকিরা? এর পরেই আছে বস্ত্রশিল্প, মানে টেক্সটাইল। প্রায় ৩০% মানুষ এতে জড়িত। এটা বেশ উল্লেখযোগ্য কিন্তু। হুম, কৃষি আর বস্ত্র। ঠিক। বাকি ১০%? তারা অন্যান্য নানা পেশায় আছেন, ব্যবসা, চাকরি ইত্যাদি। আর্থিক লেনদেনের জন্য কি ব্যবস্থা আছে? ব্যাংক বা এরকম কিছু? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, কিছু বেসরকারি ব্যাংক যেমন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আছে, এনজিও আছে আশা, গ্রামীণ ব্যাংক, আর মোবাইল ব্যাংকিং তো এখন সবখানেই সহজলভ্য। হাট বাজার কেমন? গ্রামীণ অর্থনীতির জন্য তো এটা খুব জরুরি। ঠিক বলেছেন। এখানে ১৪টার মতো হাট আর ১৯টার মতো বাজার আছে। এর মধ্যে কাজিরহাট বাজার, নগরবাড়ি হাট, শ্যামগঞ্জ হাট এগুলো বেশ বড় আর জমজমাট। জায়গাটা প্রাকৃতিক দিক থেকে কেমন? নদী বা দেখার মতো কিছু? আমিনপুরের পাশ দিয়ে একটা নদী গেছে, আত্রাই। যদিও এটা এখন মৃতপ্রায়, তবে আসল নদী হলো পূর্ব দিকে যমুনা আর দক্ষিণে পদ্মা। ও, পদ্মা যমুনা দুটোই কাছে। হ্যাঁ, আর রাখালগাছি বলে একটা জায়গা আছে যেখানে এই দুটো নদী মিশেছে। বেশ সুন্দর জায়গাটা। আর কিছু দর্শনীয় স্থান? আছে তো, যেমন সাগরকান্দিতে শাহ মাহাতাবুদ্দিন রহমতের মাজার আছে, বেশ পুরনো। কাজিহাট ফেরিঘাট, ওখানকার পুরনো বেলি ব্রিজটা, মুজিব বাঁধ, বিল গাজনা এগুলো দেখার মতো।
নগরবাড়িঘাটেরও ঐতিহাসিক গুরুত্ব আছে। শিক্ষার হার দেখলাম 63%। নতুন থানা হিসাবে তো বেশ ভালো মনে হচ্ছে। হ্যাঁ, শিক্ষার হার খারাপ না। এখানে কলেজ আছে 8টা। এর মধ্যে পাবনা মেরিন একাডেমি কিন্তু একটা বিশেষায়িত প্রতিষ্ঠান। ঠিক, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, এছাড়া হাই স্কুল আছে প্রায় 24টা, প্রাইমারি স্কুল 80টার মতো, আর মাদ্রাসা আছে প্রায় 20টা। আর মানুষজন কেমন? সামাজিক পরিবেশ, সংস্কৃতি? এখানে প্রধানত মুসলিম আর হিন্দু সম্প্রদায়ের বাস, এবং তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। উৎসবগুলো নিশ্চয়ই একসাথে পালন হয়? হ্যাঁ, ঈদ ওলুন বা দুর্গাপূজা বেশ উৎসবমুখর পরিবেশে সবাই মিলেমিশে উদযাপন করেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভাতের চলই বেশি, তবে রুটি, ডাল, সবজি, মাছ এসব তো আছেই। মুড়ি, চিড়া এগুলোও খুব চলে। আর গ্রামেগঞ্জে পান্তা বা বাসি ভাতের চলও দেখা যায়। তাহলে সব মিলিয়ে বলা যায় আমিনপুর থানা একটা ঐতিহাসিক নামের পটভূমি নিয়ে 2013 সালে যাত্রা শুরু করে ধীরে ধীরে নিজের একটা পরিচিতি তৈরি করছে। একদম। এর যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে নৌ আর রেলপথ, সেটা একটা বড় শক্তি, যা এখানকার কৃষি আর বস্ত্র নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করছে। শিক্ষা আর সাংস্কৃতিক সহবাস্থানও বেশ ইতিবাচক দিক। ঠিক, একটা নতুন প্রশাসনিক ইউনিট হিসেবে এর গঠন এলাকার উন্নয়নে ভূমিকা রাখছে, এটা বোঝাই যায়। আজকের আলো